একটা মতামত কলাম, সেটা হচ্ছে ব্রায়ান ল্যান্ডন, একজন আন্তর্জাতিক লেখক। তিনি বলছেন যে তার মতামতের যে শিরোনামটা প্রকাশিত হয়েছে, থাই কম্বোডিয়ার সামরিক শক্তি পরীক্ষায় যুক্তরাষ্ট্র চীন যেভাবে যুক্ত। এবং লেখাটা পড়ে আমার কাছে যেটা মনে হলো, আসলে এটা ছোটখাটো আমেরিকা এবং চীনের মধ্যে যুদ্ধ হয়ে গেল। থাইল্যান্ডের পুরো সামরিক প্রশিক্ষণ, অস্ত্র সবকিছু হচ্ছে যুক্তরাষ্ট্রের হাতে তৈরি, আর অন্যদিকে কম্বোডিয়ার পুরো সামরিক প্রশিক্ষণ বা এখন যত প্রস্তুতি সবকিছু হচ্ছে চীনের। তো একটা মন্দির, 100 বছরের পুরনো একটা মন্দিরকে ঘিরে যে সংঘাতটা বাঁধলো 2-3 দিন ধরে, যদিও আজকে দেখছি ট্রাম্পের ভাষ্য যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, অর্থাৎ থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে আর যুদ্ধ হবে না। কিন্তু গত 3-4 দিন ধরে যে অবস্থাটা দেখা গেল, তাতে কিন্তু একটা পূর্ণ মাত্রার একটা যুদ্ধ, রীতিমতো যুদ্ধ। F-16 যুদ্ধ বিমান নিয়ে কম্বোডিয়া হামলা করেছে থাইল্যান্ডে। আপনি চিন্তা করেন, কম্বোডিয়ার থাইল্যান্ডের যে পরিমাণ শক্তি, সামরিক শক্তি, বলাই হচ্ছে সেখানে প্রায় 3.25 লাখ প্রশিক্ষিত সৈন্য এবং প্রায় 3 গুণ বেশি সামরিক শক্তি, এবং তার জিডিপি, তার সক্ষমতা অনেক অনেক গুণ বড়। আর কম্বোডিয়া কেবল গড়ে উঠছে। আমি নিজেও 2 দেশে আমি গেছি, সেখানে 2টা দেশে গেলেই যে কারো পর্যটকদের, বাংলাদেশের যারা পর্যটক যারা ইতিমধ্যে ঘুরেছেন কম্বোডিয়া এবং থাইল্যান্ড, তারা যদি থাইল্যান্ড থেকে যান কম্বোডিয়ায় নিঃসন্দেহে হতাশ হবে। সেই ধরনের রাস্তাঘাট, সেই ধরনের উন্নয়ন চোখে পড়বে না। অনেকটা কম্বোডিয়াকে মনে হবে বাংলাদেশের মতনই। তো সেই তুলনায় থাইল্যান্ড অনেক আধুনিক। এটা একটা আমেরিকার একটা পশ্চিমা দেশের, আমি তো বলি তো একটা পশ্চিমা দেশের একটা অংশ থাইল্যান্ড। তো সেই যে শক্তির সঙ্গে কম্বোডিয়া কিন্তু সমানে F-16 যুদ্ধ বিমান নিয়ে হামলা চালিয়েছে, এবং কম্বোডিয়া হচ্ছে যুদ্ধ চালিয়ে গেছে তখন থাইল্যান্ড শুধু প্রস্তুতি নিয়েছে। সে বলছে যে না, সে কোনো দেশে মধ্যস্থতা চায় না, তারাই আলোচনা করবে, তারাই দেখে নেবে। থাইল্যান্ডে তেমনই একটা মনোভাব ছিল, এবং মানে 2 দেশের যুদ্ধে 30 জন মারা গেছে। আমার যেটা হিসাব নিকাশ, তার অধিকাংশই হচ্ছে থাইল্যান্ডের অধিবাসীরা, এবং থাইল্যান্ডের অন্তত 10টা জেলা, সেখানে সতর্কতা বাণী, প্রায় 1-1.5 লাখ লোককে সরানো হয়েছে। কম্বোডিয়াও সেটা করেছে, কিন্তু তুলনামূলকভাবে কম। যেভাবে অ্যাগ্রেসিভ ছিল কম্বোডিয়া, তাতে মনে হয় যে আসলে তার পেছনে একটা বড় শক্তি আছে। শক্তির কারণ হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র যতই সহযোগিতা করুক না কেন, সে দূরের দেশ, আর কম্বোডিয়া লাগোয়া হচ্ছে চীন। ফলে কম্বোডিয়াকে যেভাবে চীন সাপোর্ট করতে পারবে, থাইল্যান্ডকে কিন্তু সেভাবে পারবে না। আর থাইল্যান্ডের যেহেতু তার শক্তি অনেক বেশি, তার অনেক স্থাপনা, ফলে ক্ষয়ক্ষতির সংখ্যাটা বেশি থাকবে। ফলে সে যতটা রক্ষণশীল থাকবে, কম্বোডিয়া কিন্তু থাকবে না। তার হারানোর কিছু নেই, সে যুদ্ধ চালায় যাবে, এবং করছেও তাই। হুন সেন, কম্বোডিয়া, হুন সেনই তো আসল। হুন সেনের নেতৃত্বে কম্বোডিয়া যেভাবে ফাইট করছে থাইল্যান্ডের মতন শক্তিশালী দেশকে, সেটা একটা অস্বাভাবিক ব্যাপার। তো এটার মধ্য দিয়ে যেটা দেখা গেল, আসলে যুদ্ধটা হয়েছে আমেরিকার সাথে চীনের। একটা ছোটখাটো কিন্তু মহড়া হয়ে গেল, যে থাইল্যান্ডের পুরো সামরিক বাহিনী হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা প্রশিক্ষিত, নিয়ন্ত্রিত, এবং তাদের যে সম্পর্ক, ঐতিহাসিক সম্পর্ক, গভীর সম্পর্ক, চিন্তাই করা যায় না। এই অঞ্চলে, দক্ষিণ পূর্ব অঞ্চলে যতগুলো দেশ আছে, তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের 1 নম্বর মিত্র দেশ হচ্ছে থাইল্যান্ড, যেটা স্বাভাবিক না। মানে এই ধরনের জনগোষ্ঠী সাধারণত মানে চীনমুখী হয়, কিন্তু সেটা কিন্তু না, একেবারে ভিন্ন। যেমন ভিয়েতনাম, তারপরে কম্বোডিয়া, লাওস, এগুলো হচ্ছে একেবারেই চীনমুখী, কিন্তু থাইল্যান্ড একদম ভিন্ন। তো যখন কি লড়াইটা দেখে দৃশ্যত মনে হলো যে আসলে লড়াই হচ্ছে কম্বোডিয়া থাইল্যান্ডের না, লড়াই হলো আসলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের। এবং 2 দেশ তাদের একটা শক্তি পরীক্ষা করলো, যে দেখো যুদ্ধ যদি হয় তাহলে চীন কত অ্যাগ্রেসিভ হইতে পারে, আর আমেরিকা তার প্রস্তুতি আছে, সবকিছুই আছে, কিন্তু সে একটু নড়াচড়া তার কম, সে বুঝে সুঝে আক্রমণ করার পক্ষপাতী, কিন্তু তার বিপরীত ক্ষিপ্র গতি সেটা কিন্তু কম্বোডিয়ার মধ্যে দেখা গেল। এর মধ্য দিয়ে চীনকে চেনা গেল, আর থাইল্যান্ডের সমস্ত প্রস্তুতি, এটা দেখে মার্কিন যুক্তরাষ্ট্রকে চেনা গেল।
বলা হচ্ছে অনেকে যে এটা চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটা শক্তি পরীক্ষা হয়ে গেল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।